এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিব, যেভাবে এমপি মন্ত্রীদের খাট গরম রাখতেন মমতাজ বেগম। সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রাথমিকভাবে ৩৬,০০০ প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী। শাপলা চত্বর হত্যাকাণ্ডের আসামি হচ্ছেন ইনু। সরকারি কর্মচারীদের সম্মানী বাড়ালো, পরিপত্র জারি। সর্বশেষ জানাবো, নতুন দায়িত্ব পেলেন সালাউদ্দিন আহমদ সহ ৫ মন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ একটি প্রগতিশীল ও উদারপন্থী মুসলিম রাষ্ট্র। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালিত যে কোনো অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে। বৃহস্পতিবার ২ জুলাই দুপুরে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস.ওয়াই রামাদানের সঙ্গে সৌজন্যের সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, সাইবার অপরাধ ও অপপ্রচারের সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে। তিনি বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক পরিসরে জনমত গঠন ও কূটনৈতিক সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ভূমিকা পালন করেছিলেন। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের নীতিগত ও নৈতিক সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ফিলিস্তিনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তাদের বাংলাদেশে আগমন ও পড়াশোনা নির্বিঘ্নে করতে অন অ্যারাইভাল ভিসা প্রদানে বিশেষ সহযোগিতা কামনা করেন তিনি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে তাৎক্ষণিক নির্দেশনা দেন। পাশাপাশি বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিবেচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানোর অনুরোধ জানান তিনি। রাষ্ট্রদূত আরও প্রস্তাব করেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে কোনো ফিলিস্তিনি নাগরিক বা শিক্ষার্থী বাংলাদেশের ভিসার আবেদন করলে যাচাইয়ের সুবিধার্থে সেই আবেদনের অনুলিপি ঢাকায় ফিলিস্তিন দূতাবাসে পাঠানো যেতে পারে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিম ভারতীর প্রতিম দেশ হিসেবে আমরা ফিলিস্তিনকে আন্তরিকভাবে ভালোবাসি ও বিশ্বাস করি। ফিলিস্তিনের জনগণের কল্যাণে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক এক শাখার উপসচিব বেগম মিনারা নাজমিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিষয়ক পরিচালক ইনচার্জ ফুয়াদ হাসান পরাগ এবং ঢাকার ফিলিস্তিন দূতাবাসের প্রথম সচিব নূর এইচ ও আলাইদি উপস্থিত ছিলেন। প্রাথমিকে ৩৬,০০০ প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনব এহসানুল হক মিলন বলেছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত দীর্ঘ ৯ বছরের আইনি জটিলতার অবসান ঘটেছে। তিনি বলেন, সরকারের আপিল মঞ্জুর হওয়ায় সারা দেশে ৩৬,২৩৫টি শূন্য পদে প্রধান শিক্ষকদের পদোন্নতি প্রক্রিয়া শুরু হবে। একই সঙ্গে এসব পদে খালি হতে যাওয়া পদসহ আরও ৩৮,৪৪৩টি পদে নতুন সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে। বৃহস্পতিবার ২ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত রায়ের বিবরণ ও সরকারের পরবর্তী পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী এসব কথা জানান। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, আপিল বিভাগ সিভিল আপিল নং ৭৩/২০২৩ মামলায় সরকারের পক্ষে রায় দিয়েছেন। এর মাধ্যমে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিনের স্থবিরতার অবসান ঘটে, মন্ত্রণালয়ের শিক্ষক নিয়োগের পূর্ণ অধিকার ফেরত পেয়েছে। শিক্ষামন্ত্রী জানান, ২০১৭ সালে ৩৮৩ জন শিক্ষক ২০১৩ সালে নিয়োগ বিধির জ্যেষ্ঠতা নির্ধারণ সংক্রান্ত বিধি ৯(১) চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট করেন। হাইকোর্ট বিধানটি বেআইনি ঘোষণা করলে সরকার পক্ষ আপিল করে। পরবর্তীতে আপিল বিভাগ স্ট্যাটাস কো আদেশ দেওয়ায় সারা দেশে প্রধান শিক্ষক পদে পদোন্নতি কার্যক্রম সম্পূর্ণ স্থগিত হয়ে যায়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দীর্ঘ 9 বছর মামলাজনিত কারণে পদোন্নতি বন্ধ থাকায় দেশের 65,500টি স্কুলের মধ্যে অর্ধেকেরও বেশি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য হয়ে পড়ে, যা প্রশাসনিক কার্যক্রম ও প্রায় 60 লাখের বেশি শিক্ষার্থীর পাঠদান মারাত্মকভাবে বিঘ্নিত হয়। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, আদালতে রায় পাওয়ার পরপরই তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের সাথে কথা বলেছেন। আজ বিকালের মধ্যে পিএসসিতে আনুষ্ঠানিক চাহিদাপত্র পাঠানো হচ্ছে। পিএসসি বিশেষ ব্যবস্থার মাধ্যমে এই নিয়োগ ও পদোন্নতি দ্রুত সম্পন্ন করবে। শাপলা চত্বর হত্যাকাণ্ডের আসামি হচ্ছেন ইনু। জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুল হক ইনু শাপলা চত্বর হত্যাকাণ্ডের আসামি হতে যাচ্ছেন। শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর। জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় মানবতা বিরোধী অপরাধে গত 30 জুন রায় হয় জাসদ নেতা ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর। রায় তাকে 10 বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে এখানেই শেষ নয়, মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় এবার আসামি হচ্ছেন হাসানুল হক ইনু। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, রাতের আধারে 2013 সালে শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ ঘটে তাতে সম্পৃক্ততা পাওয়া গেছে হাসানুল হক ইনুর। এই মামলায় তাকেও আসামি করা হবে। চলতি মাসের শেষ সপ্তাহে এই মামলায় তদন্ত প্রতিবেদন ও ফর্মাল চার্জ দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। রাজনৈতিক পট পরিবর্তনের পর গেল বছরের 26 নভেম্বর শাপলা চত্বরের হত্যাযজ্ঞ নিয়ে শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দেয় হেফাজতে ইসলাম। সরকারি কর্মচারীদের সম্মানী বাড়ল, পরিপত্র জারি। মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তর নিয়োগ এবং পদোন্নতি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সম্মানী ও আনুষঙ্গিক ব্যয়ের হার পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন করে কিছু ক্ষেত্রে সম্মানীর হার বাড়ানো হয়েছে এবং কিছু নতুন খাত সংযোজন করা হয়েছে। আবার কয়েকটি খাতে আগের হার বহাল রাখা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার 2 জুন অর্থ বিভাগ পরিপত্র জারি করেছে। এতে যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ ফেরদৌস আলম স্বাক্ষর করেছেন। পরিপত্র জারির তারিখ থেকেই নতুন হার কার্যকর হবে। একই সঙ্গে এ বিষয়ে অর্থ বিভাগের 2025 সালের 20 অক্টোবরের 330 নম্বর স্মারক বাতিল করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়নের জন্য জনপ্রতি সম্মানী আগের মতোই 6,000 টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বিভাগীয় নির্বাচন বা পদোন্নতি কমিটির সদস্যদের প্রতি সভার জন্য জনপ্রতি 6,000 টাকা এবং মৌখিক বা ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য ও বিশেষজ্ঞদের প্রতিদিনের জন্য জনপ্রতি 6,000 টাকা প্রদান করা হবে। আগেও এই দুটি ক্ষেত্রে একই হার নির্ধারিত ছিল। আগের মতো উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পূর্ণ উত্তরপত্র পরীক্ষণের জন্য প্রতিটি খাতায় 130 টাকা এবং পূর্ণ অবজেক্টিভ টাইপ উত্তরপত্র পরীক্ষণের জন্য প্রতিটি খাতায় 35 টাকা করে নির্ধারণ করা হয়েছে। তবে নতুন করে উত্তরপত্র নিরীক্ষণের জন্য প্রতিটি খাতায় 15 টাকা করে সম্মানী দেওয়ার বিধান করা হয়েছে। লিখিত, ব্যবহারিক বা মৌখিক পরীক্ষায় গ্রহণ, প্রশ্নপত্র প্রণয়ন এবং উত্তরপত্র মূল্যায়নের সময় আপ্যায়ন ব্যয় সরকারের সর্বশেষ নির্দেশনা ও আর্থিক ক্ষমতা অর্পণ 2026 অনুসারে নির্বাহ করতে হবে। এক্ষেত্রে প্রযোজ্য হলে দুপুর বা রাতের খাবারের ব্যয় ওই নির্দেশনা অনুযায়ী প্রদান করা যাবে এবং নাস্তার জন্য দৈনিক সর্বোচ্চ 2 বার ব্যয় করা যাবে। নতুন দায়িত্ব পেলেন সালাউদ্দিন আহমদ সহ 5 মন্ত্রী। সাইবার সুরক্ষা আইন 2026-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণের জন্য 5 সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার 2 জুলাই ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কমিটি সাইবার সুরক্ষা আইন 2026-এর খসড়া পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা হবে।